আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী আমরা কি করব অনুশীলনীটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে কি দেওয়া আছে, সঠিক উত্তরে টিক চিহ্ন দি। এক নম্বর কি বলা আছে, শক্তির মূল উৎস কি? শক্তির মূল উৎস বলা হয় সূর্যকে। 2 নম্বর প্রশ্ন, কোনটির জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল? খাদ্যের জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল? তাহলে নিচের কোনটি খাদ্য শৃঙ্খল? ঘাস ফড়িং, ঘাস, সাপ, ব্যাঙ। এটা হবে না, আগে হবে ঘাস, কারণ ঘাসকে ঘাস ফড়িং খায়, আবার ঘাস ফড়িংকে ব্যাঙ খায়, আবার ব্যাঙকে সাপ খায়। তাহলে প্রথমে হবে ঘাস, তারপরে হবে ঘাস ফড়িং, তারপরে হবে ব্যাঙ, তারপরে হবে সাপ। এটা হচ্ছে কি সঠিক খাদ্য শৃঙ্খল। এভাবেই শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়। ঘাসের মধ্যে যে শক্তিটা নিহিত ছিল সেটা ঘাস ফড়িংয়ের কাছে চলে গেছে, ঘাস ফড়িংয়ের কাছে যে শক্তিটা নিহিত ছিল ব্যাঙের কাছে চলে গেছে, আর ব্যাঙের মধ্যে যে শক্তিটা ছিল সেটা সাপের মধ্যে চলে গেছে। এখন আমরা 2 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বর, খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি? 2 নম্বর, উদ্ভিদ কিভাবে প্রাণীর ওপর নির্ভরশীল? 3 নম্বর, মানুষ নির্ভর করে এমন 3টি জড়বস্তুর উদাহরণ দেই। 4 নম্বর, পরাগণ। এই 4টি সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে এখন আমরা জানব, এদের উত্তর সম্পর্কে আমরা এখন আলোচনা করব। প্রশ্ন 1, খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি? খাদ্য জাল বা খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য নিম্নরূপ। খাদ্য জাল হলো কোনো বাস্তু সংস্থানের একাধিক খাদ্য শৃঙ্খলের একত্রিত রূপ, অর্থাৎ অনেকগুলো খাদ্য শৃঙ্খল যখন একত্রিত হয় তখন আমরা সেটাকে বলি খাদ্য জাল। কি অনেকগুলো খাদ্য শৃঙ্খল, অর্থাৎ কি একাধিক খাদ্য শৃঙ্খল যখন একত্রিত হয় তখন আমরা সেটাকে বলি খাদ্য জাল। অন্যদিকে খাদ্য শৃঙ্খল হলো বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া। একটু আগে আমি যে বললাম যে ঘাস থেকে ঘাস ফড়িং থেকে ব্যাঙ এবং ব্যাঙ থেকে সাপ, এভাবে শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়। উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হচ্ছে কি খাদ্য শৃঙ্খল। 2 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কিভাবে প্রাণীর ওপর নির্ভরশীল? উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন, বীজের বিস্তরণের প্রয়োজনে প্রাণীর ওপর নির্ভরশীল। তাহলে এসবের কারণেই কিন্তু উদ্ভিদ প্রাণীর ওপর নির্ভরশীল। কিসের কারণে? খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন, বীজের বিস্তরণ, এসবের কারণেই কিন্তু উদ্ভিদ কিভাবে প্রাণীর ওপর নির্ভরশীল। ওকে, এভাবেই। 3 নম্বর, মানুষ নির্ভর করে এমন 3টি জড়বস্তুর উদাহরণ দাও। 1 নম্বর বায়ু, 2 নম্বর পানি, 3 নম্বর মাটি। 4 নম্বর, পরাগায়ন কি? পরাগায়ন হলো উদ্ভিদের বীজ সৃষ্টির লক্ষ্যে এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণুর স্থানান্তর। এটা হচ্ছে কি একটা পুরুষ ফুলের পরাগরেণু যখন স্ত্রী ফুলের মধ্যে কি আসে, মিলিত হয়, তখন সেই স্ত্রী ফুলটা কি হয়, ফুল থেকে ফলে পরিণত হয়, তারপর সেখান থেকে বীজের সৃষ্টি হয়। কি হয়? বীজের সৃষ্টি হয়। আর এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটাকেই বলতেছে পরাগায়ন, অর্থাৎ কি উদ্ভিদের বীজ সৃষ্টির লক্ষ্যে, উদ্দেশ্য কিন্তু বীজ সৃষ্টি করা। এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণুর স্থানান্তর প্রক্রিয়া, অর্থাৎ পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলের মধ্যে কি পরাগরেণু স্থানান্তরকে বলা হচ্ছে পরাগায়ন। 3 নম্বর বর্ণনামূলক প্রশ্ন। 1 নম্বর, খাদ্য শৃঙ্খল কিভাবে সাপ ও ঈগল একই রকম তা ব্যাখ্যা করি। আমরা এখন এই যে 5টি বর্ণনামূলক প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর, খাদ্য শৃঙ্খলে কিভাবে সাপ এবং ঈগল একই রকম তা ব্যাখ্যা করো। উত্তর, খাদ্য শৃঙ্খলে সাপ এবং ঈগল উভয়ই উপরের স্তরের খাদক। সাপ খাদ্য হিসেবে এর নিচের স্তরের প্রাণী ব্যাঙ, ইঁদুর, ঘাস ফড়িং ইত্যাদি খায়। তাহলে সাপ এই 3টি খায়, এজন্য সাপ কি খাদক। যে খাবে তাকে বলা হয় খাদক, আর যাকে খাবে সে হলো খাদ্য। আবার বলতেছি, যে খায় তাকে বলে খাদক, আর যাকে খাবে তাকে বলে খাদ্য। একইভাবে ঈগলও এর নিচের স্তরের প্রাণী সাপ, ইঁদুর, ব্যাঙ, ঘাস ফড়িং ইত্যাদি খায়। তাহলে প্রথম ক্ষেত্রে যেহেতু কি ছিল না,
ঈগল ছিল না, সেক্ষেত্রে প্রাণী কি সেক্ষেত্রে কি সাপেই হচ্ছে কি খাদক। তারপরে যখন ঈগল আসলো, ঈগল কিন্তু সাপও খায়, এজন্য ঈগলকে বলতেছে এখানে খাদক। আর সাপ, ইঁদুর, ব্যাঙ, ঘাস ফড়িং এসবকে খাদ্য বলতেছে। তাহলে সাপ ও ঈগল উভয় মাংসাশী, এরা কেউ উৎপাদককে খায় না, অর্থাৎ খাদ্য শৃঙ্খলের খাদ্য এবং খাদকের সম্পর্কের দিক থেকে সাপ ও ঈগল একই রকম। অর্থাৎ সাপও প্রথম যে দেখলাম আমরা, সেখানে সাপ ছিল খাদক, আর দ্বিতীয় যখন এসে দেখলাম ঈগল, এখানে ঈগল ছিল খাদক। এ কারণেই বলা হচ্ছে খাদ্য শৃঙ্খলে কীভাবে সাপ এবং ঈগলের একই সম্পর্ক, খাদক। প্রশ্ন 2, নিচের শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম কোনটি? ঈগল, সাপ, ঘাস, পোকামাকড়, সাপ, ব্যাঙ, এগুলো আমরা কি সাজাতে বলছে। তো সর্বপ্রথম কী হবে, আমরা যদি এখন সাজাই, প্রথমে এই যে সূর্যের আলো যখন ঘাসের মধ্যে পড়বে, এই ঘাস পোকামাকড় খাবে, আবার সেই পোকামাকড়কে ব্যাঙ খাবে, আবার সেই ব্যাঙকে সাপ খাবে, এবং সেই সাপকে ঈগল খাবে। তাহলে যদি আমরা এগুলো সাজাই, সর্বপ্রথম আসবে সূর্য, কারণ সূর্যের আলো ছাড়া কিন্তু উদ্ভিদ কি করবে না, উদ্ভিদ কিন্তু বৃদ্ধি পাবে না। আর এই উদ্ভিদ অর্থাৎ ঘাস, এই ঘাস কে খায়? পোকামাকড় খায়। যেমন ঘাস ফড়িংয়ের কথা বলতে পারি আমরা, ঘাস ফড়িং খায়, সেটা পোকামাকড়। এই পোকামাকড়কে আবার কে খায়? ব্যাঙ খায়। আবার এই ব্যাঙকে কে খায়? সাপ খায়। আবার এই সাপকে কে খায়? ঈগল খায়। তাহলে এটা হচ্ছে গিয়ে সঠিক ক্রম। এখন যদি আমরা ব্যাখ্যা জানি, আমরা জানি যে সূর্যই সকল শক্তির উৎস। ঘাস সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। পোকামাকড় এই ঘাস খেয়ে বেঁচে থাকে, আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাপ্ত খায়, হ্যাঁ এখানে ব্যাপ্ত না, সাপ ব্যাঙ খায় হবে। ঈগল সাপকে খায়। এভাবেই এই খাদ্য শৃঙ্খল শক্তি প্রবাহিত হয়। প্রগত উত্তর, বেঁচে থাকার জন্য জীব বিভিন্নভাবে বস্তুর ওপর নির্ভরশীল বা বাস্তুর ওপর নির্ভরশীল। 3 নম্বর, জীব কিভাবে বায়ুর ওপর নির্ভরশীল তা ব্যাখ্যা করো। যেমন জীবের বেঁচে থাকার জন্য বায়ু অপরিহার্য একটি উপাদান। মানুষ সহ সকল প্রাণী শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। 3 নম্বর, উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে খাদ্য তৈরি করে বেঁচে থাকে। এভাবে জীব বেঁচে থাকার জন্য বায়ুর ওপর নির্ভরশীল। 4 নম্বর প্রশ্ন, উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো। উত্তর, জাত উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। তাহলে কি বিভিন্ন স্থানে বীজের যে ছড়িয়ে পড়া, এটাকে বলছে বীজের বিস্তরণ। নিম্নলিখিত কারণে উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ গুরুত্বপূর্ণ। 1 নম্বর, নতুন নতুন উদ্ভিদের আবাস গড়ে তুলতে বীজের বিস্তরণ গুরুত্বপূর্ণ। 2 নম্বর, উদ্ভিদের পুষ্টি প্রবাহ অব্যাহত রাখতে দরকার। 3 নম্বর, মানুষ ও অন্যান্য প্রাণী খাদ্যের প্রয়োজনে। 4 নম্বর, পশু পাখির আশ্রয়স্থলের জন্য। 5 নম্বর, জীব বৈচিত্র্যের ভারসাম্য রক্ষার জন্য। তাহলে এগুলোই ছিল আজকের সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তী যে কোনো ভিডিও অতি সহজে তোমাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।